গল্পের বেলতলায় আপনাদের স্বাগত। আজ আপনারা শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা জাগ্রত হৃৎপিণ্ড। আজ গল্প পাঠে দিব্যেন্দু এবং সূত্রধর আমি কুণাল। শুরু হচ্ছে জাগ্রত হৃৎপিণ্ড। চুপ 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 চুপ। সত্যি সত্যি মন আমার অশান্ত, অতিশয় অশান্ত। কিন্তু কেন তোমরা আমাকে পাগল মনে করবে? ব্যাধি আমার অনুভূতিকে নষ্ট করতে পারেনি, প্রখর করে তুলেছে অধিকতর। আমার শ্রবণ শক্তির তীক্ষ্ণতা যথেষ্ট। স্বর্গের আর মর্তের সব কিছুই আমি শুনতে পাই। কানে শুনি নরকেরও অনেক কথাই। তবু তবু কি বলবে আমি পাগল? শোনো, কেমন শান্তভাবে গুছিয়ে গুছিয়ে আমার কথা বলবো সেগুলো শোনো। আমার মগজে এমন কথা জাগলো কেন, তার কারণ নির্দেশ করা অসম্ভব। কিন্তু কল্পনাটা আমাকে ভূতের মতো পেয়ে বসেছিল। কি রাত্রি কি দিন, উদ্দেশ্য ছিল না কিছুই, ছিল না কোনো ক্রোধের উত্তেজনা। কিন্তু বুড়োকে আমি ভালোই বাসতুম। কখনো সে আমার কোনো অপকার করেনি, কখনো তার কাছে আমি অপমানিত হইনি। তার টাকা কড়ির উপর আমার কোনো লোভ ছিল না। কিন্তু একটা কারণ আছে বোধ হয়। তার ওই চোখটা, হ্যাঁ ঠিক, তার ওই চোখটা। তার একটা চোখ দেখতে ছিল শকুনির মতো, তার উপরে ছিল ছানির মতো পাগলা পারদ। সেই চোখটা দিয়ে যখন সে তাকিয়ে থাকতো আমার দিকে, তখন যেন জল হয়ে যেত আমার বুকটা। ক্রমে সেটা হয়ে উঠল অসহনীয়। মনে মনে আমি স্থির করে ফেললুম বুড়োকে মেরে একেবারে ঘুঁচিয়ে দেবো চোখের ঝঞ্ঝাটা। কারণ আর কিছুই নয়, তোমরা আমাকে পাগল ভাবছ, কিন্তু তখন আমাকে দেখলেই বুঝতে পারতে যে কত দিকে নজর রেখে কত সাবধান আমি কাজ হাসিল করেছি। কত বড় চালাকের মতো। হত্যাকাণ্ডের এক হপ্তাহ আগে, ঠিক এক হপ্তাহ আগে বুড়োর সঙ্গে কি মিষ্টি ব্যবহার করেছি। আমরা এক বাড়িতেই থাকতাম। প্রতিদিন ঠিক রাত দুপুরে তার ঘরের দরজা ঠেলে খুলতুম। কিন্তু কত যে ধীরে ধীরে আর কত, তার বলার মতো নয়। দরজা অল্প একটু ফাঁক করে প্রথমে আস্তে আস্তে গলিয়ে দিতুম কেবল আমার মাথাটা। সমস্ত মুখখানা ঘরের ভেতর নিয়ে যেতে আমার সময় লাগতো ঝাড়া 1 ঘন্টা। পাগল পাগল কখনো এত সাবধান হতে পারে? আমার হাতে থাকতো একটা চোরা লণ্ঠন। দরজার কাছে দাঁড়িয়েই লণ্ঠনের খুব ছোট্ট এক ফালি আলো খুলে ফেলতুম বুড়োর সেই শকুন চোখের উপর। কিন্তু উপরি উপরি 7-7টা রাত এই কাণ্ড করেও সেই শকুন চোখটাকে খোলা অবস্থায় পেলুম না। চোখটা বন্ধ থাকলে আমি কাজ করি কেমন করে? হতাশ হয়েও আমার কিন্তু বুড়োর ওপর একটু রাগ হতো না। খাপ্পা হয়ে উঠতুম কেবল এই অপয়া চোখটারই উপর। কেন সে বন্ধ হয়ে থাকবে, কেন? রোজ সকালেই আবার যেতুম বুড়োর ঘরে। হ্যাঁ, এমন ভালো মানুষটি সেজে তার সঙ্গে মন খুলে গল্প করতুম আর মন রাখা কথা কইতুম। ঘুণাক্ষরেও সে সন্দেহ করতে পারেনি যে প্রতি রাত্রে ঘরে ঢুকে আমি তাকে দেখি কেমনটি ঘুমিয়ে আছে সে। তারপর 8 দিন পর সেদিন গিয়েছিল। সেদিন আমি আরও সাবধান হয়েছিলাম। এমন ধীরে ধীরে ঘরের মধ্যে ঢুকেছিলাম যে ঘড়ির মিনিটের কাঁটার গতিও ততটা মন্থর হতে পারে না। একটু একটু করে এগিয়ে যাচ্ছি, পা মাটিতে পড়ছে কি পড়ছে না। তবু বুঝি বুড়ো শুনতে পেল। সেজন্য হঠাৎ ধরপড় করে জেগে উঠল। হ্যাঁ, ভাবছ তক্ষুনি আমি পালিয়ে এলুম? মোটেই নয়। ঘরের ভেতরে কালো পিচের মতো অন্ধকার। ঠান্ডা লাগবার ভয়ে সব জানলা বন্ধ। বুড়ো ফাঁকা করা দরজাটা দেখতে পেল না। আমি চোরা লণ্ঠনের টিনের দরজাটা খুলি খুলি করছি, বুড়ো হঠাৎ সশব্দে বিছানার উপর উঠে বসে।
আমি চুপ। প্রায় ঘন্টা খানেক সেইখানে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। পুরো নিঃশ্বাস। আবার শুয়ে পড়লো বলে মনে হলো না। বোধ হয় সে বসে বসে কান পেতে শুনছে। তারপরেই বুড়ো গো গো শব্দ করে উঠল। সে হচ্ছে দারুণ আতঙ্কের শব্দ। তা দুঃখ বা যাতনার ধ্বনি নয়, মানুষ মারাত্মক ভয় পেলেই চাপা গলায় এমন আর্তনাদ করে, এবং সে ধ্বনি আসে একেবারে অন্তরাত্মার ভেতর থেকে। আমি ও ধ্বনিকে ভালো করেই জানি। ঠিক মধ্যরাত্রে সারা পৃথিবী যখন ঘুমন্ত, আমার আতঙ্কগ্রস্ত অন্তরাত্মার ভেতর থেকে ঠিক ওই রকম আর্তধ্বনিও প্রতিধ্বনি আমি শুনতে পেয়েছি। হ্যাঁ, আমি শুনতে পেয়েছি। ও ধ্বনিকে আমি খুব চিনি। বুড়োর মনের ভাব বুঝতে আমার একটুও দেরি হলো না। কিন্তু একটা শব্দ শুনে সেই যে সে জেগে উঠেছে, এখনো আর ঘুমোতে পারেনি। বেড়ে উঠেছে, ক্রমেই বেড়ে উঠেছে তার আতঙ্ক। যা শুনেছি ভুল শুনেছি এই এই বলে বলে নিজের মনকে প্রবোধ দেওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। কখনো ভাবছে বোধহয় বাতাসের শব্দ, বা বা ইঁদুর চলাচল করছে, বা কোথাও একটা ঝিঁঝি পোকা ডেকে উঠছে। কিন্তু বৃথা বৃথা বৃথা। কোনো যুক্তিকেই সে মনে বোঝাতে পারছে না। তা পারবে কেন? মৃত্যু যে তার ছিঁড়ে এসে দাঁড়িয়েছে, কালো ছায়াপাত করেছে তার মনের ভেতরে। তাই ঘরের ভেতরে যদিও সে কিছু দেখতে পাচ্ছে না, কিছু শুনতে পাচ্ছে না, তবু সে অনুভব করতে পারছে আমার উপস্থিতি। পারছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন দেখলুম আজ রাত্রে বুড়োর চোখে ঘুম আসা আর সম্ভব নয়, তখন স্থির করলুম চোরা লণ্ঠনের টিন সরিয়ে এক ফালি আলো বাইরে ফেলে দেখা যাক ব্যাপারটা কি দাঁড়ায়। তাই করলুম। কিন্তু কত কত চুপি চুপি যে করলুম তোমরা তা আন্দাজ করতে পারবে না। বাইরে বেরিয়ে এলো এক গাছি লতা তন্তুর মতো সূক্ষ্ম আলোক রেখা, এবং সেই আলোক রেখা গিয়ে পড়ল একেবারে বুড়ো শকুন চোখের উপরেই। চোখটা আজ আর বন্ধ নয়, ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। সঙ্গে সঙ্গে খাপ্পা হয়ে উঠল। সেই ছানির মতো পর্দা পড়া বিশ্রী শকুন চোখ, যা দেখলেই আমার দেহের অস্থিমজ্জার ভিতর দিয়ে বয়ে যায় কনকনে তুষার স্রোত। বুড়োর মুখ বা দেহের কিছুই আমি দেখতে পাচ্ছিলাম না, কিন্তু আলো গিয়ে পড়েছিল যথাস্থানে। সেই সময় আমার কানে এলো একটা শব্দ, একটা নিম্ন চাপা দ্রুত ধ্বনি। ঘড়িকে তুলো দিয়ে ঢেকে রাখলে যেমন শব্দ হয়, ও শব্দ আমার অজানা নয়। ও হচ্ছে বুড়োর হৃৎপিণ্ডের দুবদুপনি। দামা বাজলে সৈনিক যেমন চাঙ্গা হয়ে ওঠে, আমাকেও তেমনই জাগ্রত করে তুলল সেই শব্দ। কিন্তু তখনও আমি নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইলুম মূর্তির মতো। আমার হাত একটুও কাঁপছে না, স্থির হয়ে আছে শকুন চোখের উপরে। ইতিমধ্যে হৃৎপিণ্ডের সেই দুবদুব শব্দ বেড়ে উঠেছে। বোধহয় চরমে উঠেছে বুড়োর আতঙ্ক। শব্দ বাড়ছে, আরও বাড়ছে। গোড়াতেই বলেছি মন আমার অশান্ত। সত্যিই তাই। সেই নিশুতি রাত, সেই পুরাতন বাড়ির নিদারুণ স্তব্ধতার মধ্যে হৃৎপিণ্ডের সেই অনুভূত শব্দ আতঙ্কে আচ্ছন্ন করে তুললে, সেই অনুভূত শব্দ আতঙ্কে আচ্ছন্ন করে তুলতে পারল আমার মন প্রাণকেও। তবু আরও কিছুক্ষণ আমি অপেক্ষা করলুম, আরও কিছুক্ষণ। কিন্তু কি মুশকিল! শব্দ যে ক্রমেই উচ্চতর হয়ে উঠেছে। এইবার হয়তো ফেটেই যাবে ওর হৃৎপিণ্ডটা, যদি কোনো প্রতিবেশী শব্দটা শুনতে পায়। না 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 না, আর দেরি করা নয়। বুড়ো শেষ মুহূর্ত উপস্থিত। প্রচণ্ড চিৎকার করে চোরা লণ্ঠনের আবরণ সরিয়ে ফেলে এক লাফে বুড়োর বিছানার উপর গিয়ে পড়লুম। বুড়ো বিকট চিৎকার করে উঠল, কিন্তু মাত্র একবার। পর মুহূর্তে তাকে আমি টেনে এনে মাটির উপর পেরে ফেললাম। তারপর খাটের তোষক দিয়ে তার দেহটা জড়িয়ে চেপে ধরলুম প্রাণে। তারপর 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, আরও কয়েক মিনিট ধরে বুড়োর কলিজাটা করতে লাগলো টুকটুক। শব্দ এখন অজ্ঞে যাক। ঘরের দেওয়াল ফুঁড়ে তা বাইরে কোনো লোকের কানে গিয়ে পৌঁছতে পারবে না। তারপর
থেমে গেল শব্দ। বুড়ো মরেছে। তোষক সরিয়ে তার বুকের উপর হাত রাখলুম। স্থির বুক। বুড়ো মরে কাঠ হয়ে গিয়েছে। স্তব্ধ রাত। খণ্ড খণ্ড করে ফেললুম মৃতদেহটা। মেঝেই ছিল কাঠের পাটাতন, তারই খানিকটা সরিয়ে দেহের অংশগুলো নিচে রেখে উপরে আবার রেখে দিলুম পাটাতনের কাঠ। তারপর এমন সাবধানে কাজ করলুম যে ঘরের কোথাও রক্তের ছিটে ফোঁটা পর্যন্ত রইল না। দেখেছ তো কি চালাক আমি। ঘড়িতে বেজে উঠল রাত 4টের আওয়াজ। আমার সব কাজ সমাপ্ত। আর আমাকে পাইকে। ঘন ঘন সদর দরজার কড়া নাড়তে লাগলো অত্যন্ত জোরে জোরে। ঘন ঘন নাড়ছে। নিশ্চিন্ত মনে নিচে নেমে গিয়ে দেখলুম পুলিশের লোক, ইন্সপেক্টর ও পাহারাওয়ালা। ব্যাপার কি? এরই মধ্যে পাড়ার কেউ থানায় গিয়ে খবর দিয়েছে যে বাড়ির ভেতরে বিকট স্বরে কে চেঁচিয়ে উঠেছে। পুলিশ কর্মচারীরা তাই তদন্ত করতে এসেছে। শুনে আমারও একটু ভয় হলো না। হাসতে হাসতে বললুম, দুঃস্বপ্ন দেখে আমি ঘুমের ঘরে চেঁচিয়ে উঠেছিলাম, বুঝলেন। এই বাসায় এক বৃদ্ধও থাকেন না? আগে হ্যাঁ, কিন্তু কী কারণে তিনি আজ মফস্বলে গিয়েছেন? বাড়ির ভেতরটা আমরা দেখতে চাই। অনায়াসেই দেখতে পারেন, আসুন আমার সঙ্গে। এই পথে আসুন। নির্ভয়ে তাদের নিয়ে গেলুম একেবারে বুড়োর ঘরে। ঘরের চারিদিক তন্ন তন্ন করে খুঁজতে বললুম। ঘরের কোনো কিছু চুরি যায়নি বা তছনছ হয়নি, সেদিকেও তাদের দৃষ্টি আকর্ষণ করলুম। নিজের হাতে চেয়ার টেনে নিয়ে তাদের সামনে এগিয়ে দিলুম এবং পাটাতনের নিচে যেখানে বুড়োর খণ্ড বিখণ্ড দেহ আছে ঠিক তারই উপরে একখানা চেয়ার দিয়ে আমিও বসে পড়লুম। আমার হাবভাব ব্যবহার নিশ্চয়ই তাদের কাছে সন্তোষজনক বলে মনে হলো। তারা বসে বসে যে প্রশ্ন করে আমি চটাপট জবাব দিই। তারপর তাদের প্রশ্ন করা বন্ধ হলো বটে, কিন্তু তবু সেইখানে বসেই তারা গল্প করতে লাগলো। কিন্তু এইবার আমার মনে হতে লাগলো লোকগুলো এখান থেকে বিদায় হলেই বাঁচি। আমার কানের ভেতরে জেগে উঠলো একটা শব্দ। হ্যাঁ, ক্রমেই শব্দটা স্পষ্ট হয়ে উঠেছে। তার কথা ভুলবার জন্য আমি তড়বড় করে কথা কইতে লাগলুম। তবু শব্দটা থামে না, পুলিশের লোকগুলো নড়ে না। অবশেষে বুঝতে পারলুম শব্দটার উৎপত্তি আমার কানের ভেতর নয়। আমার মুখে যে বিবর্ণ হয়ে গেল তাতে আর সন্দেহ নেই। মনের ভাব ঢাকবার জন্য মুখে যতই জোরে জোরে কথা উচ্চারণ করতে লাগলাম ততই উচ্চতর হয়ে ওঠে শব্দটা। সে এক নিম্ন চাপা দ্রুত ধ্বনি। ঘড়িকে তুলো দিয়ে ঢেকে রাখলে যেমন শব্দ হয়, রুদ্ধ হয়ে আসতে লাগলো আমার শ্বাস প্রশ্বাস। তবু পুলিশের লোকগুলো সে শব্দ শুনতে পেল না। শব্দ বাড়ছে 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 বাড়ছে। আমি উত্তেজিতভাবে হাত পা নেড়ে যা তা কথা বলতে শুরু করলাম। শব্দ তবু বাড়তে থাকে। এই আপদগুলো কি আজ আর বিদায় হবে না? হে ভগবান, কি করি? ক্রমে আমি যেন পাগলের মতো হয়ে উঠলাম। কোথা থেকে আসছে এই হৃৎপিণ্ডের দুবদুবানি শব্দ? দুবদুবানি বেড়ে উঠে জোরে 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 আরও জোরে। লোকগুলো তখনও বসে বসে গল্প করছে হাসি মুখে। নিশ্চয়ই ওরা শুনতে পেয়েছে, নিশ্চয়ই নিশ্চয়ই। নইলে আমাকে সন্দেহ করছে। নিশ্চয়ই ওরা আমার আতঙ্কগ্রস্ত মুখ দেখে ব্যঙ্গ করে মনে মনে যা হওয়ার হোক। এই যন্ত্রণা সহ্য করা অসম্ভব। আর আমি সইতে পারছি না ওদের ওই কপট হাসি। আমি হয় ভীষণ চিৎকার করে উঠবো, আর নয় এই মুহূর্তে মারা পড়বো। ওই শোনো 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 শোনো, আবার ওই শব্দ জোরে জোরে আরও জোরে হচ্ছে, আরও জোরে হচ্ছে, আরও জোরে হচ্ছে, আরও জোরে হচ্ছে। ওরে পাষণ্ডরা, তোরা তোদের ভণ্ডামি বন্ধ কর। বুড়োকে খুন করেছে আমি খুন করেছি আমি। পাটাতন তুলে দেখ, পাটাতন তুলে ওইখানেই আছে বিভৎস হৃৎপিণ্ডটা। ওইখানে দেখ, দপ করছে, দেখ ডুব করছে, দেখ ওইখানে হৃৎপিণ্ডটা আছে। তুলে দেখ। আমি খুন করেছি। গল্পের বেলতলায় বসে আজ আপনারা শুনলেন জাগ্রত হৃৎপিণ্ড। গল্প পাঠে ছিল দিব্যেন্দু এবং অন্যান্য চরিত্রে আমি কুণাল এবং সৌমাল্য। সাউন্ড এফেক্ট অ্যান্ড পোস্টার ডিজাইন সৌমাল্য এবং আমি কুণাল। শুভরাত্রি, ভালো থাকবেন।